আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা। ওকে, যাদের কারক সম্পর্কে সমস্যা আছে তারা আজকের এই ভিডিওটি দেখলে কারক সম্পর্কে যত প্রকার সমস্যা একটি ভিডিওর মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা কারক সম্পর্কে একটু বলি। তো কারক শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করে বলি যে কারক কারক শব্দটা আমরা যদি একটু ভেঙে বলি যে ভাঙাই যে ক্রি যোগ অক, তাহলে আমরা এখানে দেখতেছি একটু কারক শব্দটি ভেঙলে আমরা পাই ক্রি যোগ অক। এখন এই কারকের সাথে সম্পর্ক আছে কার, তুমি জানো অবশ্যই। কারকের সাথে সবচেয়ে বেশি সম্পর্কটা হচ্ছে ক্রিয়ার। কার বলতো? এই যে হচ্ছে এই ক্রিয়া, বুঝতেছো? এই ক্রিয়া ছাড়া কখনোই কারক নির্ণয় করা পসিবল না। তুমি এখন দেখো এখানে মনে করো সুমনের বই, সুমনের বই। তুমি এখানে দেখো এই বাক্যের মধ্যে কখনো ক্রিয়া নেই। অবশ্যই ক্রিয়া সম্পর্কে তোমাদের ধারণা আছে, অর্থাৎ যে কাজ করে তাকেই আমরা ক্রিয়া বলে থাকি, মানে ভার্ব আমরা ইংরেজিতে বলে থাকি। তো সুমনের বই, এখানে দেখো ক্রিয়া নেই। এই ধরনের বাক্যে কখনোই আমরা কারক নির্ণয় করতে পারবো না। মানে কারক নির্ণয় করতে গেলে অবশ্যই ক্রিয়ার দরকার আছে। ওকে, তো আমরা এখন ক্রিয়া সম্পর্কে জাস্ট একটু ধারণা দিব যে ক্রিয়া মূলত দুই প্রকার। কয় প্রকার বলতো? ক্রিয়া মূলত হচ্ছে দুই প্রকার। তুমি দেখো ক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া বলতো কি? সমাপিকা ক্রিয়া। একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কি বলতো? অসমাপিকা ক্রিয়া। আসলে এই ক্রিয়াগুলো কি এখন আমরা একটু আলোচনা করি যে সমাপিকা ক্রিয়াটা হচ্ছে কি। সমাপিকা ক্রিয়াটা হচ্ছে যে ক্রিয়াপদ বাক্যের অর্থের পরিপূর্ণতা ধারণ করে, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো শুভা বই পড়ে, দেখতেছো? এই দেখো শুভা বই পড়ে, এখানে তুমি অবশ্যই জানো এটা হচ্ছে শুভা একটা হচ্ছে বিশেষ্য পদ। কি পদ বলতো? বিশেষ্য পদ। আর এই বই হচ্ছে একটা বলতো কি, এটাও কিন্তু বিশেষ্য পদ, বস্তুবাচক বিশেষ্য, তাই না বলতো? আবার পরেটা কিন্তু হচ্ছে ক্রিয়াপদ। কি বলতো? ক্রিয়াপদ। এই যে এখানে এই যে শুভা বই পড়ে, এই শব্দটা দ্বারা বা এই সেন্টেন্সটা দ্বারা, এই বাক্যটা দ্বারা কিন্তু একটি পরিপূর্ণ অর্থবোধক বাক্য গঠিত হয়েছে। যদি কখনো যে ক্রিয়াপদ দ্বারা, এটা তো ক্রিয়াপদ, আমরা সকলেই জানি এটা হচ্ছে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদ দ্বারা যদি কখনো কোনো বাক্যের অর্থের পরিপূর্ণতা দান করে, তখনই কিন্তু এটা হবে কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। কি হবে? সমাপিকা ক্রিয়া। এরপরে যদি আমরা অসমাপিকা ক্রিয়া একটু আলোচনা করি, দেখো আবারও লিখি শুভা বই পড়তে। তুমি অবশ্যই খেয়াল করেছো এখানে পড়তে শব্দটা দিয়ে আমরা মনে হচ্ছে আরো কিছু শব্দ শোনার ইচ্ছা জাগতেছে। তার মানে এই যে বাক্যটা অবশ্যই একটি কি? অপূর্ণ বাক্য, তাই না? যখন অপূর্ণ বাক্য হবে তখন অবশ্যই ওই ক্রিয়াপদ দ্বারা কিন্তু আমরা একটু অপূর্ণ বাক্যটাকে খেয়াল করতেছি যে অপূর্ণ বাক্য যখনই থাকবে তখন এটা হবে অসমাপিকা ক্রিয়া। অবশ্যই বুঝছো, তুমি নিশ্চয়ই এই জিনিসটা সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া অবশ্যই বুঝছো। আর তুমি যখনই কারক নির্ণয় করতে যাবো তখন কিন্তু আমাদের অবশ্যই ক্রিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে। আর হ্যাঁ, এই যে কারক নির্ণয়ের সবচেয়ে বড় অবদানটা কিন্তু এই ক্রিয়ার, ঠিক আছে? তার মানে ক্রিয়া না থাকলে আমরা কিন্তু কারক নির্ণয় করতে পারবো না। তার মানে ক্রিয়াই হচ্ছে কারকের প্রাণ বা আত্মা। তুমি আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমরা একটু, যেহেতু ক্রিয়াই হচ্ছে কারকের মেইন আত্মা বা প্রাণ, তাহলে আমরা ক্রিয়া সম্পর্কে একটু আলোচনা করি। দেখো আমি প্রথমেই লিখেছিলাম যে শুভা বই বা শুভার বই। দেখো তুমি এখানে লেখো শুভার বই, এখানে কিন্তু একটা বাক্য আছে কিন্তু এখানে ক্রিয়া নেই। কি নেই? ক্রিয়া নেই। দেখো ক্রিয়া নেই, ক্রিয়া না থাকলেও কিন্তু এটা একটা বাক্য হয়েছে কিন্তু, ঠিক আছে? তারপরে দেখো রাজার রাজ্য, বলতো কি? রাজার এই রাজ্য, এখানেও কিন্তু ক্রিয়া নেই। তো এখানে দেখা যাচ্ছে রাজার রাজ্য, এখানে ক্রিয়াপদ কিন্তু নেই,
আবারও দেখো প্রজার জমি, তুমি দেখতে পাচ্ছ এখানেও ক্রিয়া কিন্তু নেই, দেখতেছো? তো এখানেও ক্রিয়া নেই। এরপরে দেখো রোজার ছুটি, এখানেও কিন্তু তোমাদের ক্রিয়া নেই। দেখা যাচ্ছে যখন এই ধরনের বাক্যগুলোতে ক্রিয়া নেই, এই ক্রিয়া না থাকার কারণে আমরা কিন্তু এই শব্দগুলোর কখনোই কারক নির্ণয় করতে পারবো না। তার মানে কারক নির্ণয় করতে গেলে অবশ্যই ক্রিয়ার দরকার আছে। তার মানে ক্রিয়া ব্যতীত যে শব্দগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু হচ্ছে সম্বন্ধ পদ। তার মানে এটা হচ্ছে, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে পদের সম্পর্ক যদি না থাকে সেটা হবে সম্বন্ধ পদ। তুমি দেখো এখানে এই শব্দগুলো হচ্ছে সম্বন্ধ পদ। কি পদ? সম্বন্ধ পদ। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যদি কোনো বাক্যের মধ্যে ক্রিয়ার সাথে কোনো পদের সম্পর্ক না থাকে তাহলে এইটা হবে সম্বন্ধ পদ, এবং সম্বন্ধ পদের কখনো নির্ণয় করা যায় না। ওকে, আরেকটা জিনিস এখানে খেয়াল করো, কারক শব্দের অর্থ কি হচ্ছে তাহলে যেহেতু আমরা ক্রিয়া ছাড়া কারক নির্ণয় করতে পারি না, তাহলে কারক শব্দটা হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে। দেখো কারক শব্দটির অর্থ কি, তুমি একটু বিশ্লেষণ করো। অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। তুমি নিশ্চয়ই খেয়াল করছো, যেহেতু কারক শব্দর সবচেয়ে প্রাণ হচ্ছে ক্রিয়া, তার মানে ক্রিয়া যে বাক্যে থাকবে সেই বাক্যে কারক নির্ণয় করা যাবে। তার মানে কারক শব্দটি হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে একটা জিনিস খেয়াল করো, তুমি অবশ্যই জানো যে যে বিশেষ্য এবং সর্বনাম পদ মিলে কিন্তু কি হয়? নাম পদ হয়। এটা দেখো যে আমরা সকলেই হয়তো জানি, খেয়াল করে দেখো, বিশেষ্য হয় নাম পদ। তুমি হয়তো জানো কি পদ? বিশেষ্য এবং সর্বনাম পদ মিলে গঠিত হয় নাম পদ। এই যে নাম পদ বলতেছি, এই নাম পদের সঙ্গে এই ক্রিয়াপদের যে সম্পর্ক সেটা হচ্ছে কারক। বুঝতেছো? তাহলে আমরা এইটা লিখতেই পারি যে নাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক সেটি হচ্ছে কারক। তাহলে কি লিখতে পারি যে, তার মানে তুমি এইটা উল্টে করে বলতে পারো যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। কি বলছি? ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাই হচ্ছে কারক। কিভাবে? শুভা, কি নাম? শুভা বই পড়ে। তুমি অবশ্যই খেয়াল করছো এই যে শুভা, এটা একটা বিশেষ্য পদ, অবশ্যই জানো। এই যে বই, এটাও একটা বস্তুবাচক বিশেষ্য পদ। আর এই যে পরে, সকলেই আমরা জানি এটা হচ্ছে ক্রিয়াপদ। কি পদ বলতো? ক্রিয়াপদ। তাহলে এখানে দেখা যাচ্ছে ক্রিয়াপদের সাথে বিশেষ্য অথবা সর্বনাম পদের বা নাম পদের যে সম্পর্ক সেটা হচ্ছে কারক। আবার এখানে দেখো, সে বই পড়ে। তার মানে এই তুমি অবশ্যই জানো এই যে সে শব্দটা হচ্ছে কি বলতো? সর্বনাম পদ। কি পদ? সর্বনাম পদ। এই যে সর্বনাম পদ। আবারও এই এখানে যে বই, এইটা হচ্ছে কি পদ? বিশেষ্য পদ। এটা হচ্ছে বিশেষ্য পদ। এই তারপরে এই যে পরে, এটা হচ্ছে ক্রিয়াপদ। কি পদ? ক্রিয়াপদ। তার মানে দেখা যাচ্ছে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক সেটা হচ্ছে কারক। আবার দেখো, বিশেষ্য এবং সর্বনাম পদকে আমরা একত্রে বলে থাকি এই তো নাম পদ। কি পদ? এই যে নাম পদ আমি লিখে রেখেছি। তার মানে বিশেষ্য এবং সর্বনাম অথবা নাম পদের সাথে যে সম্পর্ক থাকে, যে ক্রিয়ার সম্পর্ক থাকে সেটি হচ্ছে কারক। খেয়াল করে শোনো, কারক যে শব্দটা আছে, এই কারক শব্দটা হচ্ছে ব্যাকরণের একটি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এবং কারক বিশ্লেষণ যখন করা হবে, কোনো বাক্য দ্বারা বিশ্লেষণ করা হবে, তখন কিন্তু কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হবে। বুঝতে পারছি বিষয়টা? এখন আমরা আসবো
কারকের প্রকারভেদ। আমরা সকলেই জানি কারক হচ্ছে 6 প্রকার। কয় প্রকার বলো তো? কারক 6 প্রকার। কারক 6 প্রকার, সকলেই আমরা এটা জানি। সুন্দর করে লিখে নাও। কারক 6 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে কর্তৃকারক, 2 নম্বর হচ্ছে কর্মকারক, 3 নম্বর হচ্ছে করণকারক, 4 নম্বরে আমরা দিব অপাদানকারক, 5 নম্বরে দিব সম্প্রদানকারক, 6 নম্বরে দিব অধিকরণকারক। কি কারক? অধিকরণকারক। আমরা এই কারক সম্পর্কে খুব সুন্দর শর্টকাট টেকনিকে আমরা আলোচনা করব, যাতে তোমাদের সুন্দর করে বোঝার সুবিধা হয়। ওকে, তো প্রথমে আমরা আসবো কর্তৃকারক। কি কারক বলো তো? এই যে কর্তৃকারক। কি কারক? তুমি দেখো, কর্তৃকারক শব্দটা দিয়ে আমরা কি বুঝি? দেখো, কর্তৃকারক। এখানে এই কর্তৃর যে এই যে মানে কর্তৃকারকের যে কর্তৃ আছে, ইনি হচ্ছে একটা কর্তা। বলতো কি? কর্তা। কর্তা মানে হচ্ছে যে করে, মানে যে করে, মানে যে করে সেই কর্তা হচ্ছে আমরা জানি কর্তৃকারকের। মানে কর্তৃকারকে একজন কর্তা থাকবে, যেটা নিজে কাজটা করবে, সেটি হবে কর্তৃকারক। আমরা সকলেই জানি ক্রিয়াকে যদি কি বা কারা দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া যায়, সেটাও কিন্তু কর্তৃকারক। যদি আমরা এভাবেই কারকটা চিনে থাকি, তাহলে কিন্তু আমরা একটু কিছুটা ভুল করব। কারণ কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর না পাওয়া গেলে কিন্তু সমস্যা হয়ে থাকে। তাহলে আমরা যেটা চিনবো, অর্থাৎ কর্তা দ্বারা আমরা কর্তৃকারক চিনে থাকবো। যেমন প্রথমে আমরা বলেছিলাম শুভা বই পড়ে। তুমি এখানে দেখো অবশ্যই ক্রিয়া আছে, এবং শুভা একটা হচ্ছে নামপদ, বইও একটা, বই হচ্ছে বিশেষ্য পদ। তার মানে এই যে শুভা, তুমি অবশ্যই জানো কারক নির্ণয় করতে হলে অবশ্যই নিচে একটা আন্ডারলাইন দেওয়া থাকে, অথবা যে শব্দটার কারক নির্ণয় করতে বলবে সেই শব্দটার বোল্ড করে লেখা থাকবে। তার মানে এখানে শুভার নিচে আন্ডারলাইন দেওয়া আছে, সেই শুভা বই পড়ে। মানে কে বই পড়ে? এই যে শুভা বই পড়ে। শুভা একজন ব্যক্তি এবং ইনি একজন কর্তা, এই কারণে এটা হচ্ছে কর্তৃকারক। ওকে, আবার দেখো পাগলে কি না বলে। পাগলে কি না বলে, এই যে দেখো পাগলে কি না বলে, এই যে না বলার কাজটা কে করতেছে? পাগলে। এই পাগলে বলিতেছে, এই পাগলে একজন হচ্ছে কর্তা। তার মানে এটা হচ্ছে একজন কর্তৃকারকের উদাহরণ। তার মানে এখানে কর্তার আধিক্য থাকবেই। এরপর দেখো ছেলেরা ফুটবল খেলে। কি? ছেলেরা ফুটবল খেলে। ফুটবল খেলে। তুমি খেয়াল করছো এই যে ছেলেরা ফুটবল খেলে, এটাও কিন্তু কর্তৃকারক। এই যে ছেলেরা আছে, এই ছেলেরা দিয়ে আমরা বুঝবো এখানে কর্তার আধিক্য আছে, সো এটা হচ্ছে কর্তৃকারকের উদাহরণ। এরপরে দেখো চণ্ডীদাসে কয় শোনো মোর পরিচয়। চণ্ডীদাসে কয় শোনো মোর পরিচয়। দেখতেছো? এই যে চণ্ডীদাসে কয় শোনো মোর পরিচয়। এই যে চণ্ডীদাস, ইনি একজন ব্যক্তি, ইনি হচ্ছে কর্তা। তার মানে যিনি কর্ত্রী তিনিই কর্তা, সেটাই হচ্ছে কর্তৃকারক। বুঝতেছো? এরপরে দেখো গরুতে দুধ দেয়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো গরুতে দুধ দেয়, গরুতে দুধ দেয়, এই যে এটা কিন্তু তোমাদের যারা রিসেন্ট একটা প্রশ্ন। রিসেন্ট প্রশ্ন কেন বলছি? 17তম যে নিবন্ধন পরীক্ষাটা হলো, সেই নিবন্ধন প্রশ্নতে এই প্রশ্নটা এসেছিল যে গরুতে দুধ দেয় কোন কারকে কোন বিভক্তি। তার মানে এটা হচ্ছে গরুতে, আমরা জানি তে বিভক্তি থাকলে হয় সপ্তমী। বিভক্তি নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো একটু পরে। তো গরুতে দুধ দেয়, এটা হচ্ছে কর্তৃকারক। কে দুধ দেয় বলতো? এই গরুতে। এই যে গরু হচ্ছে কর্তা, ইনি হচ্ছে দুধ দিচ্ছে, তো এই গরুতে দুধ দেয় হচ্ছে কর্তৃকারক। আবারও যদি বলি যে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, এখানে যে বুলবুলিতে হয়, এটাও কিন্তু কর্তৃকারকের উদাহরণ। পাখির সব
করে রব, এটাও কিন্তু কর্তৃকারকের উদাহরণ। সকলকে মরতে হবে, এখানে যে সকলকে আছে এই সকলকেও কর্তৃকারকের উদাহরণ। তারপরে হচ্ছে পাশে লোকে কিছু বলে, এই পাশে শব্দটা এখানে এটাও কিন্তু কর্তৃকারকের উদাহরণ। তো আমি কর্তৃকারক সম্পর্কে আর যে উদাহরণগুলো আছে তুমি তোমার বইয়ে সব উদাহরণগুলো নোট করে নিবা এবং কর্তৃকারক সম্পর্কে জানার চেষ্টা করবা। তারপরে আরেকটা হন কর্তৃকারকের প্রকারভেদে আমরা আসবো। কর্তৃকারক মোটামুটি চার প্রকার আমরা খুব ইজিলি মনে রাখবো। তুমি অবশ্যই খেয়াল করো এই যে 4 প্রকার কিভাবে মনে রাখবো। 1 নম্বরে আমি ঠিক এই সাইডে লিখতেছি। 4 প্রকারের মধ্যে একটা হচ্ছে প্রযোজক কর্তা, যোগ কর্তা। বলো তো কি কি? একটা প্রযোজক কর্তা, আর একটা হচ্ছে প্রযোজ্য কর্তা, প্রযোজ্য কর্তা, আর একটা হচ্ছে বেতিহার কর্তা, বেতিহার কর্তা, আর একটা হচ্ছে মুখ্য কর্তা। কি কর্তা? মুখ্য কর্তা। আমরা কিন্তু এই যে 4 প্রকারের কর্তৃকারকের উদাহরণ আছে আমরা খুব সুন্দর করে জানার চেষ্টা করব। ওকে, আমরা প্রথমে করব প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তার উদাহরণটা দেখব। তুমি দেখো আমি এক সাইডে লিখলাম প্রযোজক কর্তা, দেখো প্রযোজক কর্তা। আর এক সাইডে আমি ঠিক এই জায়গায় লিখলাম হচ্ছে প্রযোজ্য কর্তা। কি কর্তা? প্রযোজ্য কর্তা। ওকে, তুমি খেয়াল করবা এই যে প্রযোজক কর্তা এবং প্রযোজক কর্তা, আপনার প্রযোজ্য এবং প্রযোজক, এই দুইটা কর্তা আমাদের নির্ণয় করতে অনেক কঠিন মনে হয়। ওকে, এবার থেকে মানে এই ভিডিও থেকে তুমি অবশ্যই খুব সহজেই জানতে পারবা। তো আমরা এই প্রযোজক মানে আমরা এই কথাটা মনে রাখবো হচ্ছে এই প্রযোজক শব্দটা দিয়ে মনে রাখবো হচ্ছে পরিচালক। কি বলতো? পরিচালক। তার মানে যিনি পরিচালনা করে তিনি হচ্ছে পরিচালক। তার মানে এই যে পরিচালকটা আমরা দিয়ে রাখবো হচ্ছে প্রযোজক কর্তা, আর প্রযোজ্য কর্তা দিয়ে মনে রাখবো হচ্ছে অভিনেতা। কি বলতো? অভিনেতা। এই যে অভিনেতা এবং পরিচালক সম্পর্কে সকলেই আমরা জানি। তুমি দেখো একটা উদাহরণ খেয়াল করো যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, চাঁদ দেখাচ্ছেন। বলতো এখানে অবশ্যই এখানে একটা আছে মা আর একটা আছে শিশু, বুঝতেছো? এই যে মা এবং শিশু কোনটা প্রযোজক কোনটা প্রযোজ্য? দেখো এই যে মা হচ্ছে শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কিন্তু পরিচালনা করতেছেন, মানে পরিচালনা করতেছেন কে? পরিচালক। মা কি? পরিচালক। আমরা জানি যদি পরিচালক হয়ে থাকে, পরিচালনা করে থাকে, সেটাই হচ্ছে প্রযোজক কর্তা। কি? প্রযোজক কর্তা। এখন যিনি অভিনয় করতেছেন, অভিনেতা, এই যে এটি হচ্ছে অভিনেতা, এটা অভিনেতা হওয়াতে এইটা হচ্ছে প্রযোজ্য কর্তা। কি কর্তা? প্রযোজ্য কর্তা। কি কর্তা বলতো? প্রযোজ্য কর্তা। আবার আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা উদাহরণ তুমি খেয়াল করো যে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে দেখো এই যে শিক্ষক আছে ইনি কিন্তু পরিচালনা করতেছেন। যখন ইনি পরিচালনা করতেছেন ইনি হচ্ছে প্রযোজক কর্তা। কি? প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। আর এই যে ছাত্র হচ্ছে কি করতেছে? অভিনয় করতেছে। যখন অভিনয় করে, অভিনয় হচ্ছে কি কর্তা? প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা। ওকে, তাহলে আমরা এখানে জানতে পারলাম যে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে যিনি পরিচালনা করে তিনি হচ্ছে প্রযোজক কর্তা, যিনি অভিনয় করতেছেন তিনি হচ্ছেন প্রযোজ্য কর্তা। কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার। রহিম করিমকে খেলা শেখাচ্ছেন। তার মানে এখানে যে রহিম এবং করিম এটা কিন্তু দুইটাই অবশ্যই বিশেষ্য পদ। তো একটা হচ্ছে ইনি যে পরিচালনা করতেছে রহিম হচ্ছে কি? প্রযোজক কর্তা, আর এই যে করিম হচ্ছে প্রযোজ্য কর্তা। কি বলতো? প্রযোজ্য কর্তা। অবশ্যই তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তোমাদের কখনোই এই ধরনের প্রশ্ন আসলে কখনোই
ভুল হবে না, আমি এটা আশা করতেই পারি। এরপরে আমরা জানবো হচ্ছে বেতিহার কর্তা। বেতিহার কর্তা হচ্ছে যখন দুটো ব্যক্তি বা দুটো কর্তা একই সময় একই কাজ করে থাকে। তুমি এখানে দেখো বেতিহার কর্তা কি কর্তা বলো তো? বেতিহার কর্তা। বেতিহার কর্তা হচ্ছে যখন দুটো ব্যক্তি, মানে যখন দুটো ব্যক্তি, দুটো কর্তা একই সময়ে একই কাজ করে থাকে তাকে বেতিহার কর্তা বলা হয়। বেতিহার কর্তা বলা হয়। তুমি এখানে অবশ্যই খেয়াল করো যে দুটো কর্তার কথা বলা হয়েছে কিন্তু। ওকে, দেখো আমি একটু আগেই বলেছিলাম যে রাজায় রাজায় লড়াই, এই জায়গাতে দেখো যে রাজায় রাজায় লড়াই, তার মানে এখানে কর্তা আছে কিন্তু দুইটা। এই যে দুইটা কর্তা কিন্তু একটা কাজেই করতেছে, ঠিক আছে। আর একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরির এবং তোমাদের পরীক্ষায় আসতে পারে যে বাঘে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তুমি অবশ্যই দেখতে পারতেছো এখানে একটা বাঘে, এই যে বাঘে এবং মহিষে, এই যে দুইটা কর্তা কি করতেছে? এক ঘাটে বসে বা এক ঘাটে জল করতেছে, মানে জল খাচ্ছে। যে দুটো কর্তা একই যে কাজ করে থাকলে সেটা হবে কি হবে? বেতিহার কর্তার উদাহরণ, ঠিক আছে। তো বেতিহার কর্তা হচ্ছে দুটো ব্যক্তি যখন একই সময় একই কাজ করবে সেটা হবে বেতিহার কর্তার উদাহরণ। আরেকটা উদাহরণ দেখো, যে সিম্পল উদাহরণ, যে সুমন শুভা দাবা খেলছে। এই যে সুমন শুভা দাবা খেলছে, এই যে দুজন ব্যক্তি কিন্তু কি করতেছে? একই কাজ করতেছে। কি খেলতেছে? দাবা খেলতেছে। মানে একই সময়ে একই কাজ যখন দুটো ব্যক্তি করে থাকবে সেটা হচ্ছে বেতিহার কর্তার উদাহরণ। আশা করি বেতিহার কর্তা সম্পর্কে তোমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা হয়েছে। এরপরে আমরা জানবো হচ্ছে মুখ্য কর্তার উদাহরণ, যে মুখ্য কর্তা কাকে বলে। দেখো মুখ্য কর্তা হচ্ছে অর্থাৎ যে কর্তা নিজে নিজে কাজ করে তাকে বলা হবে মুখ্য কর্তা। অর্থাৎ যে কর্তা, দেখো যে কর্তা নিজে নিজে কাজ করে তাকে মুখ্য কর্তা বলা হয়। তুমি অবশ্যই খেয়াল করো যে এই যে আমি একটু আগে বলেছিলাম যে শুভা বই পড়ে। দেখো এই যে শুভা কিন্তু ও নিজের কাজটাই করতেছে। আর অবশ্যই এখানে খেয়াল করবা যে মুখ্য কর্তার একটি মাত্র সাবজেক্ট বা কর্তা থাকবে। তুমি দেখো এখানে একটি মাত্র কর্তা থাকবে। তুমি অবশ্যই খেয়াল করবা যে মুখ্য কর্তার মধ্যে একটি মাত্র কর্তা থাকবে। দেখো যে শুভা বই পড়ে, এখানে শুভা নিজেই একজন ব্যক্তি এবং সে বই পড়তেছে, তার মানে সে নিজে নিজে কিন্তু কাজ করতেছে। এমনটা হচ্ছে কি কর্তা? মুখ্য কর্তা। তার মানে আবারও দেখো, অর্থাৎ কল্যাণী ফুল তোলে। অবশ্যই একটা জিনিস খেয়াল করেছো, এই যে কল্যাণী, এখানে কিন্তু একটাই সাবজেক্ট এবং একটাই কর্তা আছে। তার মানে একটা যখন কর্তা থাকবে তখনই এটা হবে মুখ্য কর্তা, এবং যে নিজে নিজে কাজ করতেছে এটাই হচ্ছে মুখ্য কর্তার উদাহরণ। আরেকটা জিনিস খেয়াল করো, ছেলেরা ফুটবল খেলে। আমি এই উদাহরণটা একটু আগে দিছিলাম, ছেলেরা ফুটবল খেলে। এখানে দেখো এই যে ছেলেরা, সাবজেক্ট কিন্তু একটাই বা কর্তা কিন্তু একটাই। যখন একটি কর্তা হবে তখনই কিন্তু মুখ্য কর্তা হবে। তার মানে যে কর্তা নিজে নিজে ক্রিয়া সম্পন্ন করে কাজ করে থাকে সেটা হচ্ছে মুখ্য কর্তার উদাহরণ। তার মানে আমরা কর্তাকারক বা কর্তৃকারক কি বললাম? অর্থাৎ কর্তা যে কাজ করে সেটাই কর্তৃকারক, অর্থাৎ যে ক্রিয়ায় কর্তা আছে সেটাই কর্তৃকারক। এখানে কর্তৃকারককে আমি মোটামুটি 4টে ভাগে ভাগ করছিলাম: প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, বেতিহার কর্তা এবং মুখ্য কর্তা। তো আমরা উদাহরণের মাধ্যমে সব অর্থাৎ কর্তৃকারক জানার চেষ্টা করলাম, এবং সর্বশেষে একটা উদাহরণ দিব। সেই উদাহরণটা দিয়ে আমরা
আজকের পর্বের ক্লাসের ইতি টানবো। উদাহরণটা হচ্ছে এই, তুমি অবশ্যই খেয়াল করো। দেখো একটা উদাহরণ, শুভা অনুপমকে পমকে দাবা শেখাচ্ছেন। অবশ্যই খেয়াল করছো এটা, যে এখানে শুভা অনুপম, তারপরে দেখো শুভা দাবা খেলছে, শুভা দাবা খেলছে। আরেকটা উদাহরণ দেখো, শুভারা দাবা খেলছে। তুমি অবশ্যই খেয়াল করেছো এখানে এই যে এই জায়গার শুভা আছে, এই যে শুভা অনুপমকে দাবা শেখাচ্ছেন, এখানে শুভা বলতো কি? এটা অবশ্যই প্রযোজক কর্তা। কি বলতো? এটা প্রযোজক কর্তা। এরপরে দেখো অনুপমকে, এটা হচ্ছে অনুপম হচ্ছে অভিনয় মানে অভিনেতা, এই কারণে হচ্ছে প্রযোজ্য কর্তা। কি কর্তা? প্রযোজ্য কর্তা। ওকে, তার মানে এখানে আমরা পাইলাম প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। এখন এরপর দেখো আরেকটা জিনিস হচ্ছে শুভারা দাবা খেলছে। এখানে শুভারা দাবা খেলছে, এখানে দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে? আরেকটা এখানে দেখো শুভারা দাবা খেলছে, এখানে মুখ্য কর্তা। কি কর্তা? এটা মুখ্য কর্তা। কারণ হচ্ছে শুভারা ওনার অর্থাৎ শুভারা কিন্তু দাবা খেলছে, এটা কিন্তু মুখ্য কর্তা, একটাই ব্যক্তি এবং একটাই সাবজেক্ট এখানে আছে, এই কারণে কি হচ্ছে? মুখ্য কর্তা। আবার যদি আমরা বলি যে শুভা অনুপম দাবা খেলছে, শুভা অনুপম, এখানে কিন্তু বেতিহার কর্তা। তুমি অবশ্যই খেয়াল করে দেখেছো এখানে শুভা অনুপম একই কাজ করাতে এটা হচ্ছে বেতিহার কর্তা। শুভারা দাবা খেলছে অথবা শুভা দাবা খেলছে অথবা অনুপম দাবা খেলছে, এটা হচ্ছে মুখ্য কর্তা। এবার হচ্ছে শুভা অনুপমকে দাবা শেখাচ্ছেন, এখানে পরিচালনা করতেছে শুভা, অতএব এটা হচ্ছে প্রযোজক কর্তা। অভিনেতা অভিনয় করছে অনুপম, এটা হচ্ছে প্রযোজক কর্তা। এবং দাবা খেলছেন শুভা অনুপমকে দাবা শেখাচ্ছেন, প্রযোজক প্রযোজ্য, এটা হচ্ছে মুখ্য, এটা হচ্ছে বেতিহার। অবশ্যই কর্তৃকারকের খুঁটিনাটি যা আছে খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে। এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।